আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি আরও একটি নতুন টপিক নিয়ে। আমাদের আজকের টপিক ফ্রেজ ভার্সেস ক্লজ। Some people are really confused about the difference between phrase and clause. By the end of the lesson, you will know definition of phrase and clause, features of phrase and clause, similarity and dissimilarity between phrase and clause, and function of phrase and clause. So let's start to talk about the phrase and clause. Dear viewers, আমি প্রথম আলোচনা করব ফ্রেজ নিয়ে। আমি এখানে ফ্রেজের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করেছি। আমরা দেখব বৈশিষ্ট্যগুলো কি। প্রথমেই দেখছি group of words. Absolutely, phrase is a group of words. Phrase মূলত কয়েকটি শব্দের একটি সমষ্টি। এটি হচ্ছে শব্দ সমষ্টি। এর পর দেওয়া আছে meaningful. Phrase has a particular meaning, but this meaning does not give you complete sense. Actually, ফ্রেজের একটি মিনিং আছে, কিন্তু এটি মনের ভাব পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারে না। সে কথাটি আমি এখানেই লিখেছি, it doesn't give complete sense. Another feature is without subject verb combination. Actually, it has no subject verb combination. It's just a group of words. প্রথমে আমরা এই সেন্টেন্সগুলো থেকে ফ্রেজ আইডেন্টিফাই করব। Then we will know about the type of phrase. আমরা প্রথম সেন্টেন্সে লক্ষ্য করছি I like rainy day. আমি পূর্বেই বলেছি phrase has no subject verb combination. ফ্রেজে কিন্তু কোনো সাবজেক্ট ভার্বের কম্বিনেশন থাকে না। সুতরাং সাবজেক্ট এবং ভার্বটিকে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে ফ্রেজ দ্বারাই হচ্ছে রেইনি ডে। এখানে রেইনি ডে হচ্ছে ফ্রেজ। টু ওয়াক ইজ এ গুড এক্সারসাইজ। এখানে ফ্রেজ হচ্ছে টু ওয়াক। আমরা এর পরবর্তীতে জানব যে এটি কোন ফ্রেজ এবং কেন সেটি ওই ফ্রেজ, আমরা একটু পরে জানব। হিজ বিহেভিয়ার ইজ ভেরি ফ্রেন্ডলি। এখানে সাবজেক্ট হিজ বিহেভিয়ার, ভার্ব ইজ, এবং ফ্রেজ আমরা লক্ষ্য করছি ভেরি ফ্রেন্ডলি। ভেরি ফ্রেন্ডলি এখানে ফ্রেজ। হি ইজ পোর বাট অনেস্ট। সাবজেক্ট হি, ভার্ব ইজ, এবং ফ্রেজ হচ্ছে পোর বাট অনেস্ট। হি কামস টু আওয়ার হাউস নাও অ্যান্ড দেন। এখানে নাও অ্যান্ড দেন হচ্ছে ফ্রেজ, সাবজেক্ট, কামস হচ্ছে এখানে ভার্ব। দি হর্স রানস রিয়েলি ফাস্ট। দি হর্স সাবজেক্ট, রানস ভার্ব, এবং রিয়েলি ফাস্ট হচ্ছে ফ্রেজ। হি হ্যাজ কিলড আ র্যাট। সাবজেক্ট হচ্ছে হি, অবজেক্ট হচ্ছে র্যাট। ভার্ব ফ্রেজ মূলত অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের সহযোগে গঠিত হয়। তো এখানে হ্যাজ কিলড এটি হচ্ছে ফ্রেজ। পুট দি ল্যাম্প অন দি টেবিল। এখানে অন দি টেবিল হচ্ছে ফ্রেজ। আমরা সেন্টেন্সগুলো থেকে ফ্রেজগুলো আইডেন্টিফাই করে নিয়েছি। এ পর্যায়ে আমরা দেখব উক্ত ফ্রেজগুলো কোন ফ্রেজ। There are different types of phrase, but I have discussed here a few of them. আমি এখানে কয়েকটি ফ্রেজ আলোচনা করেছি। ফ্রেজ আরো অনেক রকম রয়েছে। প্রথম সেন্টেন্স আমরা দেখছি I like rainy day. এখানে rainy day হচ্ছে ফ্রেজ। ফ্রেজ আইডেন্টিফাই করতে গিয়ে তোমাকে একটি কথা, একটি বিষয় মনে রাখতে হবে। ফ্রেজের অংশটুকুর মধ্যে কোন শব্দটি কিওয়ার্ড হিসাবে কাজ করেছে। ওই ফ্রেজের মধ্যে যতগুলো শব্দ রয়েছে সেই শব্দগুলোর মধ্যে কোন শব্দটি কিওয়ার্ড বা হেডওয়ার্ড হিসাবে কাজ করেছে। তো রেইনি ডেতে
নিঃসন্দেহে এখানে ডে শব্দটি হচ্ছে কিওয়ার্ড, কারণ রেইনি ডে হচ্ছে বৃষ্টির দিন। এই ডেটাকে মডিফাই করেছে, ডেকে মডিফাই করেছে এখানে রেইনি, সুতরাং রেইনি কিওয়ার্ড নয়, এখানে কিওয়ার্ড হচ্ছে ডে। তাহলে ডে শব্দটি হচ্ছে একটি নাউন, অতএব রেইনি ডে এই ফ্রেজটি হবে নাউন ফ্রেজ। আমরা দ্বিতীয় সেন্টেন্সে আসব। দ্বিতীয় সেন্টেন্সে টু ওয়াক ইজ এ গুড এক্সারসাইজ। আমরা যদি আমাদের পূর্বের ইনফিনিটিভের ক্লাসটিতে চলে যাই, একটু স্মরণ করার চেষ্টা করি, তাহলে সেখানে আমরা কি দেখেছিলাম? টু ওয়াক এটি হচ্ছে ইনফিনিটিভ, এবং এই ইনফিনিটিভ ভার্বের সাবজেক্ট হিসাবে কাজ করেছে। যখন সে ভার্বের সাবজেক্ট হিসাবে কাজ করেছে তখন সেটি হচ্ছে নাউন। সুতরাং টু ওয়াক হবে নাউন ফ্রেজ। আমরা পরবর্তী সেন্টেন্সে যাচ্ছি। হিজ বিহেভিয়ার ইজ ভেরি ফ্রেন্ডলি। এখানে ফ্রেজ হচ্ছে ভেরি ফ্রেন্ডলি। ভেরি ফ্রেন্ডলি এই শব্দ দুটোর মধ্যে কিওয়ার্ড হিসেবে কাজ করেছে কোন শব্দটি? যদি আমরা ভালোভাবে এটি অনুধাবন করি তাহলে দেখব ফ্রেন্ডলি শব্দটি মূলত এখানে কিওয়ার্ড হিসেবে কাজ করেছে, আর ভেরি শব্দটি ফ্রেন্ডলিকে মডিফাই করেছে। ফ্রেন্ডলি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, সুতরাং এটি হবে ভেরি ফ্রেন্ডলি হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। পরবর্তী সেন্টেন্সে যাই। হি ইজ পোর বাট অনেস্ট। এখানে পোর এবং অনেস্ট দুটি শব্দ মূলত অ্যাডজেক্টিভ, সুতরাং এটিও হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। হি কামস টু আওয়ার হাউস নাও অ্যান্ড দেন। এখানে নাও অ্যান্ড দেন এটি হচ্ছে ফ্রেজ, এবং নাও দেন এই দুটি শব্দই হচ্ছে অ্যাডভার্ব, সুতরাং আমরা এটাকে বলতে পারি অ্যাডভার্ব ফ্রেজ। The horse runs really fast. The horse runs really fast. এই ফাস্ট শব্দটি এটিও হচ্ছে অ্যাডভার্ব, সুতরাং really fast হবে অ্যাডভার্ব ফ্রেজ। He has killed a rat. আমরা জানি অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের সহযোগে ভার্ব ফ্রেজ গঠিত হয়, কিছুক্ষণ আগেও আমি বলেছি। তো সুতরাং হ্যাজ কিল্ড এখানে হবে ভার্ব ফ্রেজ। পুট দি ল্যাম্প অন দি টেবিল। এখানে অন দি টেবিল এই অংশটি হচ্ছে ফ্রেজ, এবং এই ফ্রেজটি শুরু হয়েছে কিন্তু অন দিয়ে, অন্যদিকে সময় স্থান এগুলো নির্দেশ করলে সেটি হবে মূলত প্রিপজিশনাল ফ্রেজ। তাহলে আমরা এখানে কি কি ফ্রেজ দেখলাম? নাউন ফ্রেজ দেখেছি, অ্যাডজেক্টিভ ফ্রেজ দেখেছি, ভার্ব ফ্রেজ দেখেছি, অ্যাডভার্ব ফ্রেজ দেখেছি, এবং প্রিপজিশনাল ফ্রেজ দেখেছি। আমরা এখন দেখব ক্লজের অংশটুকু। ক্লজে যে বৈশিষ্ট্যগুলো আমরা লক্ষ্য করছি, গ্রুপ অফ ওয়ার্ডস। ক্লজ ইজ অলসো আ গ্রুপ অফ ওয়ার্ডস। আমরা ফ্রেজে দেখেছিলাম ফ্রেজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস। তো আমরা এখানে একটি সিমিলারিটি লক্ষ্য করলাম। ফ্রেজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস অ্যান্ড ক্লজ অলসো আ গ্রুপ অফ ওয়ার্ডস। ফ্রেজও একটি শব্দ সমষ্টি এবং ক্লজও একটি শব্দ সমষ্টি। ক্লজ ইজ অলসো মিনিংফুল। ক্লজ অর্থবোধক, এখানে মিনিংফুল শব্দটি ব্যবহার করা হয়েছে, অর্থবোধক। আমরা ফ্রেজেও দেখেছিলাম ফ্রেজ হ্যাজ এ পার্টিকুলার মিনিং, ফ্রেজও মিনিংফুল। তবে ফ্রেজ মিনিংফুল কিন্তু পরিপূর্ণ সেন্স, পরিপূর্ণ মনোভাবকে প্রকাশ করতে পারে না। তবে ক্লজ কখনো কখনো পরিপূর্ণভাবে সে মনোভাব প্রকাশ করতে পারে, কমপ্লিট সেন্স এক্সপ্রেস করতে পারে। সেটি আমরা দেখব ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ক্লজের আলোচনায়। ইট গিভস আস কমপ্লিট সেন্স অফ ইট। যে বিষয়টি আমি এইমাত্র বললাম যে ক্লজ কখনো কখনো কমপ্লিট সেন্স
এক্সপ্রেস করতে পারে এবং কখনো কখনো সেটি কমপ্লিট সেন্স এক্সপ্রেস করতে পারে না, যেটি আমরা বললাম ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং ডিপেন্ডেন্ট ক্লজের ক্ষেত্রে আমরা সেটি দেখব। ইন্ডিপেন্ডেন্ট ক্লজগুলোতে ওই ক্লজগুলো পরিপূর্ণভাবে সেন্স প্রকাশ করতে পারে, কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজগুলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর যেহেতু নির্ভরশীল থাকে, সুতরাং ডিপেন্ডেন্ট ক্লজগুলো পরিপূর্ণভাবে তাদের অর্থ প্রকাশ করতে পারে না। সাবজেক্ট ভার্ব কম্বিনেশন, আমরা দেখব ক্লজ একটি সাবজেক্ট ভার্ব কম্বিনেশন রয়েছে, সেখানে সাবজেক্ট রয়েছে এবং ভার্বও রয়েছে। এবার আমরা নিচের এক্সাম্পলগুলো লক্ষ্য করি। প্রথমে দেওয়া আছে ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি। ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি, যদি তুমি মনোযোগ সহকারে পড়ো, এটি একটি ক্লজ। বাট নাও উই উইল নো দ্যাট হোয়াট টাইপ অফ ক্লজ ইজ ইট, এটি কোন ধরনের ক্লজ। ইউ উইল পাস ইন দি এক্সামিনেশন, দিস ইজ অলসো আ ক্লজ। হোয়াট টাইপ অফ ক্লজ ইজ ইট, এটি কোন প্রকারের ক্লজ সেটি আমরা জানব। তো আমরা যদি এই দুটি ক্লজকে লক্ষ্য করি, ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি, যদি তুমি মনোযোগ সহকারে পড়ো, আমরা যদি কাউকে বলি যদি তুমি মনোযোগ সহকারে পড়ো, তাহলে কি এটি সম্পূর্ণ সেন্স প্রকাশ করতে পারবে? টাইম লিসেনার ওয়ান্টস টু নো সামথিং মোর, লিসেনার কিন্তু আরো কিছু জানতে চাইবে। তাকে শুধু এটুকু বলে যদি থেমে যায় ইফ ইউ রিড মোর, তখন কিন্তু সেন্সটি সম্পূর্ণ হবে না। হি ওয়ান্টস টু নো সামথিং মোর, এই দুটি ক্লজ আমরা ভালোভাবে লক্ষ্য করি। ইফ উই কম্বাইন দি বোথ ক্লজেস, যদি আমরা দুটি ক্লজকে একত্রিত করি, দেন উই উইল সি দ্যাট আ ফুল সেন্টেন্স ইজ ফর্মড, একটি পরিপূর্ণ সেন্টেন্স গঠিত হয়েছে। দেখো, ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি ইউ উইল পাস ইন দি এক্সামিনেশন, যদি তুমি মনোযোগ সহকারে পড়ো তাহলে তুমি পরীক্ষায় পাশ করবে। যখন আমি দেখলাম দুটি ক্লজকে একত্রিত করা হলো, তখন একটি পূর্ণাঙ্গ সেন্টেন্স, পূর্ণাঙ্গ অর্থবোধক সেন্টেন্স গঠিত হলো। কিন্তু ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি, সে স্বতন্ত্রভাবে তার অর্থ প্রকাশ করতে পারেনি। অন্যদিকে ইউ উইল পাস ইন দি এক্সামিনেশন, দিস ক্লজ able to express its meaning itself. সুতরাং এই ক্লজটি ইউ উইল পাস ইন দি এক্সামিনেশন এই ক্লজের উপর নির্ভরশীল, যে কারণে ইফ উই রিড অ্যাটেন্টিভলি এই ক্লজটিকে আমরা বলবো একটি ডিপেন্ডেন্ট ক্লজ। এই ক্লজটিকে বলবো ডিপেন্ডেন্ট ক্লজ। অন দি আদার হ্যান্ড, এই ক্লজটি যেহেতু স্বাধীনভাবে তার অর্থ প্রকাশ করতে পারে, এটি হবে একটি ইনডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি এটি হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, এটি হচ্ছে ইনডিপেন্ডেন্ট ক্লজ। এটি নিজে নিজেও অর্থ প্রকাশ করতে পারে, আবার এই সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজটির সহযোগেও সে অর্থ গঠন করতে পারে। কিন্তু ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি এই ডিপেন্ডেন্ট ক্লজটি বা এই সাবঅর্ডিনেট ক্লজটি নিজে নিজে তার অর্থ প্রকাশ করতে পারে না। তাহলে এখান থেকে আমরা জানলাম ডিপেন্ডেন্ট ক্লজ কি এবং ইনডিপেন্ডেন্ট ক্লজ কি। When any clause able to express its meaning independently or itself, this clause is called independent clause or principal clause or main clause. On the other hand, when any clause is unable to express its meaning itself or independently, that clause is called dependent clause. যখন আমরা দেখব কোন ক্লজ স্বতন্ত্রভাবে একা একা নিজে তার অর্থ প্রকাশ করতে পারে না, তাকে তার অর্থ প্রকাশ করতে হলে অন্য একটি ক্লজের উপর নির্ভর করতে হয়, সেটি হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। অন্যদিকে যখন একটি ক্লজ নিজে নিজে তার অর্থ প্রকাশ করতে সমর্থ হয়, সেটি হচ্ছে ইনডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। এবার আমরা পরবর্তী উদাহরণে আসি। দি বয় হু কামস হিয়ার ইজ মাই ব্রাদার।
এই সেন্টেন্সটিতে আমরা লক্ষ্য করব দি বয় ইজ মাই ব্রাদার। মূলত এটি একটি ক্লজ। দি বয় ইজ মাই ব্রাদার, এটি হচ্ছে সাবজেক্ট এবং এটি হচ্ছে প্রেডিকেট। কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে কখনো কখনো প্রিন্সিপাল ক্লজটি দ্বিখণ্ডিত হয়ে দুটি জায়গায় ব্যবহৃত হয়, সাবজেক্টটি এক জায়গায় এবং প্রেডিকেটটি অন্য এক জায়গায়। সেটি আমরা এখানে লক্ষ্য করছি। আমরা দেখছি দি বয় সাবজেক্টটি এখানে ব্যবহৃত হয়েছে এবং ইজ মাই ব্রাদার যেটি প্রেডিকেট সেটি গিয়ে শেষে ব্যবহৃত হয়েছে, এবং দি বয় ইজ মাই ব্রাদার এই দুটি মিলেই কিন্তু মূলত একটি ক্লজ এবং এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। অন্যদিকে হু কামস হিয়ার এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, যেটিকে আমরা বললাম ডিপেন্ডেন্ট ক্লজ। হু কামস হিয়ার এই সাবঅর্ডিনেট ক্লজটি কিন্তু নিজে নিজে তার অর্থ প্রকাশ করতে পারে না। হু কামস হিয়ার, কে এখানে এসেছে। তো তাহলে এরপরে কিন্তু লিসেনার ওয়ান্টস টু নো সামথিং মোর। অন্যদিকে দি বয় ইজ মাই ব্রাদার, বালকটি আমার ভাই, এটি কিন্তু পরিপূর্ণভাবে অর্থবোধক একটি সেন্টেন্স। তাহলে দি বয় ইজ মাই ব্রাদার এই প্রিন্সিপাল ক্লজটির সাথে সাবঅর্ডিনেট ক্লজটি গঠিত হয়ে একটি পূর্ণাঙ্গ সেন্টেন্স গঠন করেছে এবং এই সেন্টেন্সটি মূলত কমপ্লেক্স সেন্টেন্স। আমরা পরবর্তী সেন্টেন্স দেখছি, দি বুক হুইচ আই বট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। একই ধরনের সেন্টেন্স, দি বুক ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, যার সাবজেক্ট হচ্ছে দি বুক এবং প্রেডিকেট হচ্ছে ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, এটি হচ্ছে প্রেডিকেট। এবং দি বুক ওয়াজ ভেরি ইন্টারেস্টিং এই সাবজেক্ট এবং প্রেডিকেট মিলেই হয়েছে প্রিন্সিপাল ক্লজ এবং দ্বিখণ্ডিত হয়ে সেটি সাবঅর্ডিনেট ক্লজের দুই পাশে ব্যবহৃত হয়েছে। কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এগুলো প্রায়শই দেখব। অন্যদিকে হুইচ আই বট এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। হুইচ আই বট যেটি আমি কিনেছিলাম। তাহলে যেটি আমি কিনেছিলাম এই বিষয়টি কিন্তু পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ করতে পারে না এবং তার অর্থ প্রকাশের জন্য এই মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ দি বুক ওয়াজ ভেরি ইন্টারেস্টিং এর উপর নির্ভর করতে হয়। সুতরাং এখানে দি বুক ওয়াজ ভেরি ইন্টারেস্টিং এটি হবে প্রিন্সিপাল ক্লজ এবং হুইচ আই বট এটি হবে সাবঅর্ডিনেট ক্লজ এবং এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। আমরা নিচের দুটি উদাহরণ লক্ষ্য করি। লিমন ওয়েন্ট টু দি মার্কেট, লিমন বাজারে গিয়েছিল। লিমন বট আ শার্ট, লিমন একটি শার্ট ক্রয় করেছিল। আমরা এখানে কিন্তু লক্ষ্য করছি দুটি সেন্টেন্সই স্বয়ংসম্পূর্ণভাবে তাদের নিজেদের অর্থ প্রকাশ করতে সমর্থ। When we combine the both sentence with the help of coordinating conjunction and, but, or yet, at that time we will see that a full sentence is formed and this type of sentence is called compound sentence. এখানে দুটি সেন্টেন্সই তারা নিজেরা নিজেদের অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারে যখন সিমিলার দুটি ক্লজ, মূলত এই দুটিকে আমরা ক্লজ বলবো, এখানে দুটি ক্লজই স্বতন্ত্রভাবে তাদের নিজেদের অর্থ প্রকাশ করতে পারে। এখানে যখন আমরা দেখব দুটি স্বাধীন বাক্যাংশ যারা নিজেদের অর্থ নিজেরাই প্রকাশ করতে পারে এমন দুটি বাক্যাংশ যখন অ্যান্ড, বাট, অর, ইয়েট এই কনজাংশনগুলো দ্বারা যুক্ত হবে তখন একটি কম্পাউন্ড সেন্টেন্স মূলত গঠিত হয় এবং উক্ত ক্লজ দুটিকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সে যে দুটি ক্লজ থাকে সে দুটি ক্লজের নাম হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, এর অর্থ প্রকাশ করতে পারে। তাহলে আমরা জানলাম দুটি স্বাধীন বাক্যাংশ
যারা নিজেদের অর্থ নিজেরাই পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারে এমন দুটি বাক্যাংশ যুক্ত হয়ে যখন কম্পাউন্ড সেন্টেন্স গঠন করে তখন ওই দুটি বাক্যাংশ মূলত কোঅর্ডিনেট ক্লজ হিসাবে চিহ্নিত। আমরা আজকের আলোচনা থেকে জানলাম ফ্রেজ কি, ক্লজ কি, ফ্রেজ এবং ক্লজের বৈশিষ্ট্যগুলো কি কি, এবং ফ্রেজ এবং ক্লজ দ্বারা কিভাবে কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হয়